বাচ্চা জন্ম দিতে গিয়ে ব্রেন স্ট্রোক হয় আমার। তাতে করে 2 পা প্যারালাইসিস হয়ে যায়। স্বামীর অবহেলার পাত্রী হয়ে উঠি আমি। আমি পঙ্গু হয়ে গেছি। তাই একদিন হঠাৎ আমার স্বামী যা করলো আমার সাথে, তা আমি কল্পনাও করতে পারিনি। অবিশ্বাসজনক ঘটনা ঘটলো আমার সাথে, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নাম পারুল আক্তার। ফ্যামিলিতে মা, বাবা, 3 ভাই আর আমি। বড় ভাইদের বিয়ে হয়ে গেছে, যার যার সংসার নিয়ে আলাদা। এমনিতে প্রত্যেক মাসের খরচ আলাদা করে দেয় বাবা মাকে। আমি তেমন পড়াশোনা করিনি, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। সবাই মিলে ছেলে ঠিক করলো আমার জন্য। ছেলে দেখতে দারুণ, যেমন টল তেমন সুন্দর। বৈশিষ্ট্য তার চেহারায় ফুটে ওঠে। সুঠাম দেহধারী এক যুবক। তার পাশে আমি কিছুই না, গায়ের রং শ্যামলা। চেহারার কাটিং মোটামুটি ভালো আমার। মায়াবীর অধিকারিণী আমি। একদিন ছেলে আমাকে দেখতে আসে। প্রথম দেখাতে সে আমাকে পছন্দ করে। আমিও দেখিনি এমন বলবো না। 2-1 বার তাকিয়েছিলাম ওর দিকে। ওকে দেখলে শুধু দেখতেই মন চায়। ভেবেছিলাম আমাকে ছেলে পছন্দ করবে না। যখন শুনলাম আমাকে ছেলে পছন্দ করেছে, সত্যি বলতে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছিল। এমন ছেলের বউ হওয়া সত্যি ভাগ্যে থাকতে হয়। মনে মনে খুব খুশি আমি। সবার আলোচনায় বিয়ে ঠিক হলো সামনের বৃহস্পতিবার। ছেলের মা আছে, বাবা নেই। ছেলের নাম মোহাম্মদ রিপন ইসলাম। 2 বোন আছে, বিয়ে হয়ে গেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। ধুমধামের সাথে আমার বিয়ে কমপ্লিট হলো। ছেলেপক্ষ বিদায় জানিয়ে আমাকে নিয়ে আসে। বিয়ের দিন আমাদের বাসর হলো না, তার পরের দিন দাওয়া হলো। ভাবিরা সুন্দর করে সাজিয়ে আমাকে বাসর ঘরে বসিয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর রিপন ঘরে প্রবেশ করে। ওকে আসতে দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। হার্টবিট বেড়ে গেল। মনে মনে ভাবছি, এই প্রথম একই রুমে কোনো পুরুষের সাথে রাত কাটাবো, তাও আবার একই খাটে। রিপন ধীরে ধীরে আমার সামনে এসে বসে। ভাবিরা শিখিয়ে দিয়েছিল রিপনকে সালাম করতে। আমি খাট থেকে নেমে রিপনকে সালাম করি। আমাকে সালাম করতে দেখে রিপন বলল, আরে আরে করছো কি, পায়ে হাত দিচ্ছ কেন? এমনিতে আমার লজ্জা করছিল। রিপনের কথায় আমি আরও লজ্জা পেয়ে গেলাম। মাথা নিচু করে বললাম, ভাবিরা বলেছে আপনাকে সালাম করতে। তারপর আমি ওর জন্য নিয়ে আসা দুধ ওকে দিলাম। আমার হাত থেকে দুধ নিয়ে রিপন বলল, বসো এখানে। আমি বসলাম ওর পাশে। দুধের গ্লাসটা আমাকে দিয়ে বলল, এটা তুমি খাও। আমি বললাম, এই দুধ আপনার জন্য, আপনাকে খেতে হবে, ভাবিরা বলেছে। রিপন বলল, ভাবিরা যাই বলো, তাতে কি, এখন আমি বলছি তুমি খাও। আমি আপত্তি জানাই। রিপন বলল, ঠিক আছে, আমরা দুজন ভাগ করে খাবো। আগে তুমি খাও, তারপর আমি খাবো। আমি বললাম, না, আগে আপনি খান, তারপর আমি খাবো। আমার কথা মতো রিপন অর্ধেক দুধ খেয়ে আমাকে দিল। বাকিটা আমি খেলাম। তারপর রিপন আমাকে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি মাথা নিচু করে বসে আছি, কিছু বললাম না। রিপন ধীরে ধীরে আমার একটা হাত ধরে বলল, আজ আমাদের বাসর রাত। এই রাতে তুমি কি চাও? যা চাইবে তাই দেব। আমি বললাম, সুখে দুঃখে আমি আপনার পাশে থাকতে চাই, আর কিছু চাই না। রিপন বলল, কথা দিলাম, সারা জীবন তোমার সঙ্গ ছাড়ব না। যতই ঝড় তুফান আসুক, তোমাকে এই বুকে আগলে রাখবো। এই বলে আমাকে জড়িয়ে ধরে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছি। কেমন একটা অনুভূতি হচ্ছে। পুরো শরীর একবার কেঁপে উঠল। রিপন ধীরে ধীরে আমাকে শুইয়ে দিল। তারপর আমাকে কিস করতে থাকে। দুজনের ছোঁয়ায় উত্তেজনার স্রোত বয়ে চলল। রিপন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। একসময় আমরা সঙ্গমে লিপ্ত হলাম। সারা রাত ভালোবেসে গল্প করে কাটিয়ে দিলাম। ভোরের দিকে রিপন ঘুমিয়ে পড়ল। আমি আর ঘুমালাম না। উঠে ফ্রেশ হয়ে নিলাম। 9টার দিকে দরজা খুলে রাখলাম। নতুন নতুন বিয়ে হয়েছে, একটু তাড়াতাড়ি ওঠা দরকার, তা না হলে সবাই কি ভাববে। এদিকে রিপন উঠছে না দেখে আমি একা গিয়ে নাস্তা করলাম। দুপুর 1টার দিকে রিপনের ঘুম ভাঙে। আমি ওর পাশে বসেছিলাম। উঠেই আমাকে টেনে বুকে নিল। আমি বললাম, কি করছেন, ছাড়ুন, দুপুর হয়ে গেছে, কেউ দেখলে কি ভাববে বলুন তো। আর ওই দেখুন, দরজা খোলা। রিপন চোখ বন্ধ করে নিয়ে বলল, যে আসবে নক করে আসবে। সবাই জানে এখন আমাদের নতুন বিয়ে হয়েছে, তাই কেউ ডিস্টার্ব করবে না। এখন তুমি চুপচাপ আমার বুকে থাকো, একটু আদর করি। আমি বললাম, এখন না, রাতে, দুপুর হয়ে গেছে, উঠে পড়ুন। রিপন বলল, উঠবো, তার আগে তুমি আমাকে তুমি করে বলো। সেই কখন থেকে শুধু আপনিই বলে যাচ্ছ। আপনি ভাষাটা দূরত্ব বাড়ায়, আর তুমি ভাষাটা আপন করে, তাই তুমি করে বলো। আমি বললাম, একটু সময় লাগবে। রিপন বলল, কেন, নিজের স্বামীকে তুমি করে বলতে আবার সময় লাগবে কেন? এখন বলো, তা না হলে ছাড়বো না। আমি বললাম, ঠিক আছে, বলবো। এটা শুনে রিপন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আমি বললাম, দরজা খোলা, কেউ এসে যাবে। রিপন এক দৌড়ে দরজা লাগিয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে আমাদের দিন ভালোই যাচ্ছিল। প্রায় বছরখানেক পর আমি প্রেগনেন্ট হই। এটা শুনে সবাই খুশি হয়, আমার খুব যত্ন নেয়। শাশুড়ি মা আমার খুব যত্ন নেন। রিপন আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। প্রেগনেন্টের কারণে ঠিকমতো খেতে পারি না, তাই রাতে আসার সময় আমার জন্য এটা সেটা নিয়ে আসে। এত যত্নের পরেও প্রবলেম দেখা দিল।
প্রায় মাসে হসপিটালে নিয়ে যেত আমাকে চেক আপ করানোর জন্য। 8 মাসের মাথায় চেক আপ করাতে যাই, তখন ডাক্তার বলে ওনার প্রবলেম আছে। নর্মালে বাচ্চা হলে মা বাচ্চা দুজনেই মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই অপারেশন করাতে হবে। রিপন বলল, যা করার প্রয়োজন করুন, তবে আমার স্ত্রী ও বাচ্চা দুজনকেই সুস্থ চাই। দেখতে দেখতে সেই দিন চলে এলো। আজ আমার অপারেশন। ইমন খুব ভেঙে পড়েছে। শাশুড়ি মা বলল, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, বৌমাকে সাহস জোগা। আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর অপারেশন কমপ্লিট হলো। আমাকে কেবিনে শিফট করে ডাক্তার চেম্বারে গিয়ে বসলো। সাথে রিপন ও শাশুড়ি মা ছিল। রিপন বলল, ডাক্তার, আমার স্ত্রী বাচ্চা কেমন আছে? ডাক্তার বলল, মা ও বাচ্চা দুজনেই সুস্থ, আপনার ছেলে হয়েছে। এটা শুনে সবাই খুশি। ডাক্তার বলল, তবে একটা সমস্যা আছে। রিপন বলল, কী সমস্যা? ডাক্তার বলল, দেখুন, এমনিতে আপনার স্ত্রী সুস্থ, কিন্তু দ্বিতীয়বার বাচ্চা নিলে সমস্যা হতে পারে। ওনার হার্ট দুর্বল, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, এমনকি প্যারালাইসিসও হতে পারে, বলা যায় না। তাই সাবধান করছি আপনাদেরকে, আগে ডাক্তারি চেক আপ করিয়ে দেখবেন বাচ্চা নেওয়া সম্ভব কি না। ডাক্তারের কথা শুনে আমার শাশুড়ি ও রিপন একে অপরের দিকে তাকিয়ে আছে, তবে কিছু বলল না। প্রায় 2 সপ্তাহ পর হসপিটাল থেকে বাসায় ফিরি। এখন আমি মোটামুটি সুস্থ, তবে ভারী কিছু উঠাতে পারবো না, ডাক্তার নিষেধ করেছে। ছেলেকে পেয়ে সবাই খুশি। ডাক্তার যা যা বলেছে সব আমাকে বলল রিপন। আমি শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। রিপন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রিপনের নামের সাথে মিলিয়ে ছেলের নাম রাখা হলো মোহাম্মদ রিয়াদ ইসলাম। ভালোই দিন যাচ্ছিল, সুখে শান্তিতে সংসার করছি। দেখতে দেখতে ছেলের বয়স 6 বছর হয়ে গেল। রিপন আবার বায়না ধরল বাচ্চার জন্য। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করালাম, কিন্তু ডাক্তার না করে দিলেন। বললেন বাচ্চা নেওয়া সম্ভব হবে না। এদিকে রিপন মানতে রাজি না, ওর শুধু বাচ্চা চাই। আগে সঙ্গম করলে নিজেই সেফটির ব্যবস্থা করত, কিন্তু এখন সেটা করে না, কারণ ওর বাচ্চা চাই। একটা পুরুষকে কয়দিন বাধা দিয়ে রাখা যায়? আমি চেষ্টা করেও রিপনকে বাধা দিয়ে রাখতে পারলাম না। ওর মনের ইচ্ছা পূরণ হলো। এভাবে বিনা সেফটিতে সঙ্গম করার ফলে আমি প্রেগনেন্ট হলাম। আমি প্রেগনেন্ট এটা শুনে রিপন খুব খুশি হলো। আমার শাশুড়ি খুব রাগারাগি করলেন, কারণ আমার সমস্যার কথা ভেবে। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসেন, সব সময় নিজের মেয়ের মতো আদর করে। এদিকে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে আসে। প্রথম বাচ্চার সময় তেমন সমস্যা হয়নি, দ্বিতীয় বাচ্চার সময় অনেক সমস্যা দেখা দিল আমার। যত ডেলিভারির দিন ঘনিয়ে আসছে, তত আমি দুর্বল হয়ে পড়ছি। আজ সকাল থেকে পেটে চিনচিন করে ব্যথা করছে। আমার শাশুড়িকে বলতেই আমাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করে বলল, আজ ডেলিভারি হবে, তবে অপারেশন করতে হবে। এই বলে ডাক্তার রিপনের সাইন নেই, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এবারও আমাকে আগের হসপিটালে নিয়ে আসা হয়েছিল। বারণ করা সত্ত্বেও বাচ্চা নিচ্ছি দেখে ডাক্তার খুব বকা দিল রিপনকে। ডাক্তার এটাও বলল, এবার যদি কিছু হয়ে যায় তার জন্য আপনি দায়ী থাকবেন। এবার ডাক্তার অপারেশন থিয়েটারে প্রবেশ করলো। প্রায় 3 ঘন্টা পর অপারেশন শেষ হলো। এবারও আমার ছেলে হয়েছে। সব কিছু ভালো ভালোই মিটে গেল। ডাক্তার মনে মনে খুশি হলেন, কোনো সমস্যা হয়নি তাই। অপারেশনের আধা ঘন্টা পর সমস্যা দেখা দিল, আমার ব্রেন স্ট্রোক হলো। একই তো অপারেশন হয়েছে, তারপর ব্রেন স্ট্রোক। তাই আমি কোমায় চলে যাই। প্রায় মাসখানেক লেগে গেল কোমা থেকে বের হতে, কিন্তু স্ট্রোকের কারণে আমার 2 পা প্যারালাইসিস হয়ে যায়। হুইল চেয়ার আমার সঙ্গী হলো। আমরা মেয়েরা ছেলেদের চাহিদা পূরণ করতে করতে নিজেরাই শেষ হয়ে যাই, তারপরও ওদের মন ভরে না। এটা বুঝতে চায় না আমাদেরও ইচ্ছা অনিচ্ছা আছে। আমার এই পরিস্থিতির জন্য ছেলেকে দায়ী করলেন আমার শাশুড়ি। আরও কিছুদিন হসপিটালে থেকে বাড়ি ফিরলাম। ডাক্তার বলেছে ভালোভাবে যত্ন নিলে আমি ঠিক হয়ে যাব। রাতে শুয়ে আছি, মন খারাপ আমার। জানি না কতদিন এই অভিশপ্ত জীবন কাটাতে হবে। পঙ্গু হয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর রিপন ঘরে প্রবেশ করে। আমি কাঁদছি দেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন কাঁদছ? আমি আছি তো। এমনিতেও ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি মা আমরা দুজন তোমার সেবা করব, দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই বলে দিন দিন আমাকে সান্ত্বনা দিতে থাকে। দেখতে দেখতে পুরো 2 বছর কেটে গেল। আগের থেকে একটু সুস্থ হয়েছে আমি, তবে এখনও ভালো করে পা নাড়াতে পারি না। একদিন শাশুড়ি মা রিপনকে বলল, বৌমাকে মোহসেন আউলিয়া মাজারে নিয়ে যা, ওখান থেকে বৌমাকে ঘুরিয়ে নিয়ে আয়, দেখ কি হয়। রিপন ঠিক আছে বলল। কিছুদিন পর মাজারে যাওয়ার জন্য রওনা দিলাম। মোহসেন আউলিয়া মাজার চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় উপস্থিত। সাতকানিয়া থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না। চন্দনাইশ বাস স্টেশন এসে বাসে উঠে বসলাম। সামনের 2টো সিট নিয়ে বসেছি আমরা দুজন। আমাদের পরবর্তী সিটে একটা মেয়ে বসেছে। বয়স 28 কি 30 হবে। মেয়েটি বিবাহিত, সামনে 2টো বাচ্চা আছে। তবে দেখলে মনে হয় না তার বিয়ে হয়েছে। গায়ের রং ফর্সা, লম্বা 5 ফুট 3 ইঞ্চি হবে। সব মিলিয়ে অপূর্ব সুন্দরী বললে চলে।
মেয়েটা ঘন ঘন রিপনের দিকে তাকাচ্ছে। রিপন যে তাকাচ্ছে না তা কিন্তু নয়, মেয়েটা মুচকি মুচকি হাসছে। তার হাসির প্রতি উত্তর দিতে আমার স্বামী সেও মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগলো। রিপন যেন ভুলে গেছে আমি ওর পাশে আছি। পুরো বাসে একে অপরকে দেখে চলল। বাস আনোয়ারা বটতলি এসে থামলো। এখন সবার নামার পালা। আমি দেখলাম রিপন মেয়েটাকে হেল্প করছে। এদিকে আমি বসে আছি, আমার প্রতি ওর কোনো গুরুত্বই নেই। কিছুক্ষণ পরে সে আমাকে নামার। একে তো আমি চলতে পারি না, তাতে করে ওর সুযোগ হলো। আমাকে রেখে এটা আনছি বলে ওইটা আনছি বলে মেয়েটার সাথে গল্প করতে থাকে। মেয়েটার ফোন নাম্বার, মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার নাম কি সব কিছু জেনে নিল। সেদিন মাজার ঘুরে বাড়ি ফিরি। রাতে ওকে জিজ্ঞেস করতেই বলল, তুমি যা ভাবছো তা না। একটা মেয়ে দুটো বাচ্চা নিয়ে সামলে উঠতে পারছে না, তাই একটু হেল্প করেছি। এখানে খারাপের কি হলো? কোনোভাবে সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো রিপন, কিন্তু মনে মনে আমার সন্দেহ হচ্ছে। রাতে আমাকে ঘুম পাড়িয়ে রিপন বাইরে চলে যেত মেয়েটার সাথে কথা বলার জন্য। এভাবে প্রতিদিন চলতে থাকে। আমি কিছুই জানি না। প্রতিদিন মেডিসিন খেতে হয় আমাকে। মেডিসিন খাওয়ার পর গভীর ঘুমে তলিয়ে যায়, আর কিছুর খবর থাকে না আমার। এদিকে দিন দিন রিপন আমাকে অবহেলা করতে শুরু করলো। ঠিক মতো যত্ন নেয় না, বাচ্চাদের কেয়ার করে না, আগের মতো আমাকে ভালোবাসে না। আরও কত কি বলে শেষ করা যাবে না। ওইদিকে রিপন ও মেয়েটার মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এখন দুজন ডিসিশন নিয়েছে বিয়ে করবে। আমি আছি শুনেও মেয়েটার কোনো আপত্তি নেই। সে জেনে শুনে রিপনকে বিয়ে করবে। রিপন মনে মনে ভাবছে আমি পঙ্গু হয়ে গেছি, আমাকে দিয়ে তার হবে না, আমি চলতে পারি না, ঘরের কাজকর্ম কিছু করতে পারি না, শারীরিক সুখ দিতে পারছি না ঠিকভাবে। মোট কথা আমি একটা বোঝা ওর কাছে। এখন ওর সেটাই মনে হয়, তাই ডিসিশন নিয়েছে মেয়েটাকে বিয়ে করবে। তাই হলো, একদিন সন্ধ্যার সময় রুমে বসে আছি। এমন সময় বড় ছেলে রিয়াদ এসে বলল, মা মা, বাবার সাথে একটা মেয়ে এসেছে। ছেলের কথা শুনে আমি অবাক। কোন মেয়েকে নিয়ে এসেছে? ওইদিকে আমার শাশুড়ি চেঁচামেচি শুরু করে দিয়েছে। রিপনকে খুব বকা দিচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। শুধু সামান্য সামান্য শুনতে পারছি। মা বলছে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবি, এই বাড়িতে তোদের জায়গা নেই, ডাইনিটাকে নিয়ে বেরিয়ে যা। তারপরও অনেকক্ষণ যুদ্ধ করে মেয়েটাকে নিয়ে ঘরে প্রবেশ করে, সোজা আমার রুমে। আমি দেখে পাথরের মতো শক্ত হয়ে গেছি। কোনো হেলদুল নেই, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি রিপনের দিকে, সেও তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে আমরা মুখে কথা বলছি না, চোখে চোখে কথা বলছি। রিপন নীরবতা ভেঙে বলল, আমি ওকে বিয়ে করেছি। ওর নাম স্বপ্না, আজ থেকে ও এই বাড়িতে থাকবে। ওর কথা শুনে ইচ্ছে করছিল ওকে থাপ্পড় মারি, কিন্তু সেই ক্ষমতা আমার নেই। দুই পা আমাকে সব ক্ষমতা থেকে রুখে রেখেছে। অসহায় আমি, নিজের ইচ্ছে কিছু করতে পারি না। আজ আমার পরিস্থিতির জন্য কে দায়ী? যার জন্য সব কিছু বিসর্জন দিলাম, সে কিনা অন্য একজনকে বিয়ে করে নিয়ে এলো। খুব কষ্ট পাচ্ছি আমি। রিপন বুঝতে পারলো আমার মন মানসিকতা ঠিক নেই, তাই আর কথা বাড়ালো না। নতুন বউকে নিয়ে অন্য রুমে চলে গেল। আজ রাত আমাকে ঘুম পাড়াতে আসবে না। আজ নতুন বউয়ের সাথে বাসর করবে। আচ্ছা, ও কি পারবে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বুকে নিয়ে ঘুমাতে? আমার মতো করে কেউ কি ওকে ভালোবাসতে পারবে? বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। গ্রাম অঞ্চলে বাঁশের বেড়া দিয়ে ঘরের পার্টিশন দেওয়া হয়। আমার শ্বশুর বাড়িতেও তাই। আমার পাশের রুমে ছিল ওরা। ওদের ফিসফিস করে কথা বলার শব্দ শুনতে পাচ্ছি আমি। খুব কষ্ট হচ্ছে আমার, ঘুম আসছে না। নিজের স্বামীকে যখন অন্য কেউ কেড়ে নেয়, তখন কী পরিমাণ যে কষ্ট হয় সেটা বলে বোঝানো যায় না। আমি সারা রাত ঘুমোতে পারিনি। কেঁদে কেঁদে চেহারা ফুলে গেছে, চোখ দুটো লাল হয়ে আছে। আমার শাশুড়ি সান্ত্বনা দিল আমাকে। সকালে রিপন উঠে ফ্রেশ হয়ে আমার কাছে আসে। আমার মুখ দেখে বুঝতে পারলো রাতে আমি ঘুমোতে পারিনি, খুব কেঁদেছি। আমাকে বলল, তুমি কষ্ট কেন পাচ্ছ? আমি আরেকটা বিয়ে করেছি তোমার সুবিধার জন্য, তোমার সেবা করানোর জন্য। দেখো, আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমারই আছি, তোমারই থাকবো। এই বলে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু আমি ওকে বাধা দিয়ে বললাম, চাই না তোমার ভালোবাসা। তুমি আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছ। আমার অনুমতি নিয়েছো বিয়ে করতে। তোমার সুখের জন্য তুমি বিয়ে করেছো, আমার জন্য না। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস ছিল, তাই আমি এসব নিয়ে ভাবিনি। কিন্তু তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলে। একবার ভেবেছো তোমাকে ছাড়া আমি মূল্যহীন? তোমাকে ঘিরে আমার সব। একটা মেয়ে দুনিয়া সব কিছু দিতে রাজি আছে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তুমি যা করেছো ভালো করনি। আমাকে অশান্তিতে রেখে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। এই বলে আমি কেঁদে উঠলাম। রিপন বলল, তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? আমি বললাম, অভিশাপ না, এটা আমার বিশ্বাস এবং বদদোয়া। আমাদের দুটো সন্তানের কথা একবার ভেবে দেখলে না?
আমার ভালোবাসা বিশ্বাস এক নিমেষে শেষ করে দিলে। এভাবে রাগ অভিমানে চলতে থাকে। স্বপ্না খুব চালাক, আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে নিজের করে নিল। এখন সে রিপনকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করছে। এদিকে আমি ধীরে ধীরে সুস্থ হই, আগের মতো চলাফেরা করতে পারি। রিপন বিয়ে করার 1 বছরের মাথায় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাই। কিন্তু রিপন এতদিনে স্বপ্নার বশে চলে গেছে। সে এখন স্বপ্নাকে নিয়ে স্বপ্নার বাপের বাড়িতে গিয়ে থাকবে, তবে ঘর জামাই না, সেখানে জায়গা কিনে বাড়ি করবে। আমার শাশুড়ি অনেক চেষ্টা করল রিপনকে এখানে রাখার, কিন্তু না, রিপন স্বপ্নার কথা মতো চলে গেল। সেখানে গিয়ে নতুন বাড়ি করল। বাড়ি বানানোর পর স্বপ্ন আরেকটা বাচ্চা নিল, সেই ঘরে রিপনের ছেলে হলো। এদিকে আমি হতভাগিনী স্বামীর অধিকার ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত। বাচ্চা দুটো বাবার আদর পায় না। এখন বর্তমান আমিই বাবা, আবার আমিই ওদের মা। পরের বাড়িতে কাজ করে ছেলে দুটোকে মানুষ করছি, কিন্তু আমাদের ডিভোর্স হয়নি। শুধু ছেলে দুটোর মুখের দিকে তাকিয়ে পারলাম না ডিভোর্স দিতে। স্বপ্না রিপনকে আমার কাছে আসতে দেয় না। যদিও ভুল করে কখনো আমাদের বাড়িতে আসে, তাহলে চোখে চোখে রাখে, যাতে করে আমার সাথে মেলামেশা করতে না পারে। স্বামীর ভালোবাসা কপালে ছিল না। এভাবে কাটিয়ে দিলাম আমার জীবন। তবে রিপনও সুখে থাকতে পারল না। স্বপ্না মেয়ে হিসাবে ভালো না, খুব ঝগড়াটি টাইপের। সেই জন্য আগের স্বামী চলে গেছে। রিপন এখন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, কিন্তু এখন কিছুই করার নেই। পরকীয়া খুব খারাপ জিনিস। ছেলেরাও ঘরে বউ রেখে অন্য মেয়ের পাল্লায় পড়ে। এটা বোঝার চেষ্টা করে না আমার ঘরের বউ যেমন, বাইরের মেয়েও তেমন। ফারাক শুধু রূপ যৌবন। রূপ যৌবন এটা ক্ষণিকের মোহ। মানুষের বয়স বাড়ার সাথে সাথে সেটাও পরিবর্তন হয়ে যায়। ভালোবাসা অফুরান্ত। মন থেকে নিজের স্ত্রীকে নতুন করে দেখুন, তাহলে দেখবি স্ত্রীর প্রেমে বারবার পড়বে। নিজের স্ত্রীকে প্রেমিকা বানিয়ে নিন, তাহলে এই জাহানেও শান্তি, পরজাহানেও শান্তি। এটা একটা বাস্তব ঘটনা, চট্টগ্রাম সাতকানিয়া জেলায় ঘটেছে। বাকি অ্যাড্রেস আর পরিচয় নাই শুনলেন। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।